ট্রাইব্যুনালের সাবেক সেনাপ্রধান ইকবাল করিম কি বলতেছেন তিনি? তারেক রহমানকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন করেছিল ডিজিএফআই। রীতিমতো তিনি আর কিছুদিন থাকলে পঙ্গু হয়ে যেতেন। আজকে ট্রাইব্যুনালের সুবাদে একটা সত্য কথা জানা গেল। যেহেতু সবাই মোটামুটি জানে, কিন্তু তারপরও সাবেক সেনাপ্রধান যখন বলেন তারই অধীনস্থ ডিজিএফআই কি করছে, দেখেন ট্রাইব্যুনালের সাবেক সেনাপ্রধান ইকবাল করিম কি বলতেছেন তিনি? তারেক রহমানকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন করেছিল ডিজিএফআই। এই সংস্থাকে একদম শেষ করে ফেলছে। এইটা রাহুমুক্ত হয়েছে এখন ডিজিএফআই। বলবো যে মানে ডাল ভাত হয়েছে। মনে করেন ব্যাংকের এই যে এসালম যতগুলো ব্যাংকের মালিক হয়েছে 8টা 9টা, সবগুলো এই মালিকদেরকে ভয় দিয়ে পদত্যাগে বাধ্য করানো, ডিজিএফআই অফিসে কচু খেতে নিয়ে যাওয়া, সমস্ত কাজ করানো হয়েছে এই ডিজিএফআইকে দিয়ে। মানে এর মাধ্যমে কিছু সামরিক কর্মকর্তা কোটি কোটি টাকা মালিক হয়েছে। এখন তারা কোথায় কেউ জানে না। দেখেন, যখন তারেক রহমানকে অত্যাচার করতে পারে, নির্যাতন করতে পারে, তখন তো বাকি তো সব ডাল ভাত। এবং 111-এর সময় 111 যে সরকার, মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার, ওই যে তারা নির্যাতন নিপীড়ন করলো, ওইটা এরপরই তো 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসলো, এসে এটা বন্ধ করার বদলে ওইটাকেই সে চালু রাখলো, ওইটাকেই ব্যবহার। তার মানে সেই 7-8 থেকে এই যে ডিজিএফআই-কে দিয়ে অত্যাচার নির্যাতন করানো, এই যে ধারাটা, এই ধারাটা আরো বেগবান হলো এবং একটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পাইল শেখ হাসিনার সময়। কত বড় ভয়ঙ্কর ব্যাপার দেখেন। এখানে বলা হচ্ছে, তার বক্তব্য, আমার বক্তব্য না, 2007 থেকে 2009 সালে মুখ্য নিয়ন্ত্রক হয়ে ওঠে ডিজিএফআই। বিভিন্ন সময় তারা লোকদেরকে উঠিয়ে এনে নিজেদের সেলে রেখে জিজ্ঞাসাবাদ করতেন। এর মধ্যে অনেক মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তারা তারেক রহমানকেও তুলে এনে অমানবিক নির্যাতন করে। সেই নির্যাতনে তো জানেন যে প্রায় পঙ্গু অবস্থায় তিনি লন্ডনে চলে গেছিলেন। সেই লন্ডনে যদি তিনি না যেতেন, অনেকে বলেন হয় তিনি মারা যেতেন, নাই পঙ্গু হয়ে যেতেন চিরতরে, এটা রিকভার করা যেত না। এই জন্য লন্ডনে যে তার জীবনটা রক্ষা পাইছে। এখন অনেকে বলেন বিলেতে উনি আরামে এসে, এখন দেখেন না তার সমালোচনা করা হচ্ছে যে তিনি বাংলাদেশ সম্পর্কে কি জানেন, তিনি তো বিলেতে আরামে এসে ছিলেন। মানে ওই লন্ডনে যাওয়ার পর কত বছর তার লাগছে চিকিৎসা করতে, এই তথ্য উনি নিজেও বলেন না, বিএনপি থেকেও বলা হয় না। একটা ভয়াবহ, যতটুক আমি তার ব্যক্তিগত চিকিৎসা ডাক্তার দোলনের কাছ থেকে শুনি, যে রীতিমতো তিনি আর কিছুদিন থাকলে পঙ্গু হয়ে যেতেন। এবং লন্ডনে যাওয়ার পর তার কঠিন চিকিৎসার মধ্যে লম্বা সময় তাকে কাটাতেছে। এটা কিন্তু তারেক রহমান কখনো এই কথাগুলো বলেন না, তার দলও বলে না, কিন্তু এটা হচ্ছে বাস্তব। কঠিন পরিস্থিতি ছিল। ইকবাল করিম ভুইয়ার মুখ দিয়ে তো শুনলেন যে অমানবিক নির্যাতন করা ছিল। সেই নির্যাতন প্রকৃতি কি হতে পারে, যারা নির্যাতিত হয়েছে ডিজিএফআই-এর হাতে তারা জানে। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের বিচারিক প্যানেল তার সাক্ষ্য গ্রহণ করেন। জবানবন্দিতে ইকবাল করিম বলছেন, বেসামরিক ব্যক্তিদের উঠিয়ে এনে ডিজিএফআই-এর সেলে রাখা অভ্যাসে পরিণত হয়েছে। বস্তুত যে কোনো ব্যক্তিকে উঠিয়ে এনে যা কিছু করা যায় ভেবে এমন মনস্তাত্ত্বিক বাধা দূর হয়ে যায় তাদের, অর্থাৎ যা ইচ্ছা তাই করা যায় ভাবতে শুরু করেন তারা। মানে এটা ডাল ভাত হয়ে গেছে এবং এটা চলছেই। এই সময় সেনাবাহিনীর পরিচালিত অপারেশন ক্লিন হার্টের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। জবানবন্দিতে সেনাপ্রধান বলেন, 2003 সালে র্যাব গঠনের আগে অপারেশন ক্লিন হার্টে অনেক হত্যাকাণ্ড ঘটেছে। ওই সময় জিজ্ঞাসাবাদে হার্ট অ্যাটাক করে মারা গেছে 12 জন। হিউম্যান রাইটস ওয়াচের তারা বলছে 60 জনের মতো মারা গেছে, কিন্তু পরবর্তীতে জড়িতদের দায় মুক্তি দেওয়া হয়। এই দায় মুক্তি ছিল লাইসেন্স টু কিল, অর্থাৎ হত্যা করার লাইসেন্স পাওয়া। এই হচ্ছে একটা দুঃসময়। ব্যাপারটা হলো যে ধরেন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার তো এটা মানে মোট কথা সেনা শাসিত একটা সরকার, তো সেই আমলে অত্যাচার নির্যাতনটা নাই মানলাম। কিন্তু তারপরে বেসামরিক শেখ হাসিনা গণতন্ত্রের নাকি মানুষ কন্যা, সেই মানুষ কন্যার যখন ক্ষমতা আসলো, তখন ডিজিএফআই-কে অন্যান্য সমস্ত সংস্থাগুলোকে কিভাবে ব্যবহার করা হয়েছে একবার চিন্তা করেন।
আমি এটা শুধু আওয়ামী লীগের লোকদের বিবেকের উপর ছেড়ে দিলাম যে এইটা সামরিক শাসন সময়ে যা যা করা হয় এই বেসামরিক গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনার অধীনে এই বাহিনীগুলোকে কিভাবে পরিচালনা করা হয়েছে, এগুলি কি আসলে বাহিনী ছিল নাকি আওয়ামী লীগ বা শেখ হাসিনার ব্যক্তিগত বাহিনী ছিল, এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম।